শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে নির্বাপনে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সশস্ত্র বাহিনী। তদন্ত কমিটি গঠন, রাত 9টা থেকে ফের ফ্লাইট চলাচল। নেতাকর্মীদের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হতে বললেন তারেক রহমান। এনসিপি সহ সনদ সই না করা দলগুলোকে দূরত্ব কমানোর আহ্বান বিএনপির। গণ অভ্যুত্থানের চেতনা থেকে ছিটকে পড়েছে সনদের স্বাক্ষরকারীরা, বলেছেন নাহিদ। আইনি ভিত্তি স্পষ্ট হলে সই করবে এনসিপি, জানিয়েছেন আক্তার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দীর্ঘ 7 ঘন্টা পর রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চালু করা হয় বিমানবন্দরের যাত্রী সেবা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের পাশাপাশি যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। মুবাশশির আহমেদের রিপোর্টে বিস্তারিত। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের দীর্ঘ 7 ঘন্টা লাগাতার চেষ্টার পর রাত 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। 4 ঘন্টা বন্ধ থাকার পর রাত 9:30টায় পুনরায় চালু করা হয় বিমানবন্দরের যাত্রী সেবা। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির। জানান, একটি অংশে আগুন লাগলেও ঝুঁকিমুক্ত রয়েছে বিমানবন্দর। যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা। ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয় তাদের। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেইগুলিতেই আগুন নিভানোর কাজ করেছি। বিমানবন্দরে আমদানি করা পণ্য মজুদের স্থান কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে, এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, এখন কি অবস্থা বিমানবন্দরে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন, যেটা শুনছিলাম যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আর কি তথ্য আপনার কাছে আছে এই বিষয়ে? হ্যাঁ, ঠিকই বলেছেন তৃণা। আসলে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে আগুন বিস্তৃত হওয়ার আর কোনো সুযোগ নেই। তো এখন শুধু নির্বাপনের কাজ চলছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় আগুন এখনও জ্বলছে। সেই আগুনগুলোকে নির্বাপন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে আগুন নির্বাপনের আগে কি কি আসলে রক্ষা করা গেছে, অর্থাৎ যেসব আমদানি কার্গো যেখানে এসে নামে এবং সেখানে মালামাল যেখানে সংরক্ষণ করা হয়, সেই মালামালের মধ্যে আদৌ কোনো কিছু সংরক্ষণ করা গেছে কিনা, কিন্তু তিনি কিন্তু আসলে এটার কোনো সদুত্তর দেননি। তার মানে স্পষ্টই বোঝা যায় যে পুরো এলাকা, অর্থাৎ এখানে আমদানির যত পণ্য বাইরের থেকে আসে সেই প্রত্যেকটি রুম সেটি কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং একেবারে পুরো এলাকা, অর্থাৎ 8 নম্বর গেট থেকে শুরু করে ভিআইপি টার্মিনাল পর্যন্ত এই পুরো এলাকাটাই কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তারা যেটি বলছেন যে এই মালামালগুলো মূলত বিভিন্ন রুম করে একেবারেই আবদ্ধ অবস্থায় রাখা হয়, সেখানে পানি পৌঁছানোটাই সবচেয়ে বড় কষ্টকর হয়ে যাচ্ছিল। এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে এখানে বিমান বাহিনীর বেশ কয়েকটি কিন্তু অগ্নি নির্বাপক দল এখানে কাজ করেছে, তাদের বিশেষায়িত অনেকগুলো দল কাজ করেছে এবং তারাও যেটি বলেছেন যে এখানে আসলে আগুন নির্বাপনে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে। কারণ হলো এখানে হাজার হাজার কোটি টাকার পণ্য, সেগুলো কিন্তু আসলে রুমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে পানি পৌঁছানোটা সবচেয়ে দুঃসাধ্য ছিল। আপনি এখনও ধোঁয়া উঠতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এলাকা কিন্তু ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে এখনও, অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডুলি বেরোচ্ছে সেটি দেখে আসলে এখনও সহজেই অনুমেয় যে এখনও কিন্তু আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখনও কাজ করছে, যদিও তাদের পক্ষ থেকে আমাদেরকে আগুন নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। তবে একটি বিষয় সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আমদানি কার্গো ছাড়া কিন্তু রপ্তানি কার্গো যেখান থেকে যায় সেখানে কিন্তু আগুনটি পৌঁছাতে পারেনি, অর্থাৎ যেখানে আমদানি করার পণ্য যেখানে এসে পৌঁছায় সেই এলাকাটাই মূলত পুড়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে এখনই কেউ বলতে পারছেন না। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা। আমরা প্রশ্ন করেছিলাম যে রাতের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা সম্ভব কিনা। স্পষ্টতই বলছেন যে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই এই ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং এটি হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর এলাকায় অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ মহিব আপনাকে। বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে চান যেন তার মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রত্যেককে জনগণের সেবক হিসেবে শপথ নেওয়ার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, এটি বিএনপির আগামীর রাজনীতির পরিকল্পনা এবং লক্ষ্য ও উদ্দেশ্য। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী স্বাস্থ্যসেবার আয়োজন করা হয় বগুড়ার গাবতলীতে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। এতে লন্ডন থেকে সস্ত্রীক ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য, সেজন্যই জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ। মানুষ মানুষের জন্য এই বিষয়টি বিবেচনা রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজ শুরু হয় জানিয়ে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের প্রতি বেশ কিছু পরামর্শ দেন। আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যেই এলাকায় আছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে, যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি। অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। তারেক রহমান জানান, বিএনপি দেশের মানুষকে ভালো রাখতে চায়, তাদের জন্য কাজ করতে চায়। আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমরা চাই দেশের মা বোনদেরকে, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব, ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি সেটি সংক্ষেপে আমি 2টি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মেডিকেল ক্যাম্পে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি, কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি। এই সংকল্প নিয়ে গত 26টি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় 7,000 রোগীকে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, চক্ষুসহ সব ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ছোটখাটো মতভেদ ভুলে জুলাই সনদে স্বাক্ষরের মতো আগামী নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে কয়েকটি দলের সই না করলেও প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে। শনিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুভ মাহফুজের রিপোর্ট।
শনিবার দুপুরে রাজধানীর পানি ভবনের সাধারণ সভা ও সম্মেলন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে দেশ উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে যাবে। জুলাই সনদে স্বাক্ষরের মতো জাতীয় নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেগুলো দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন। এদিকে জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এ সময় এনসিপি সহ কয়েকটি দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়ে কথা বলেন তিনি। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে, এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়, সেটা উন্মুক্ত আছে, ভিন্ন মত থাকতেই পারে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যানারে সন্ত্রাসীরা সুযোগ বুঝে ঝামেলা করেছে বলেও অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমেদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়নের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ ও অর্থনৈতিক কাঠামোতে নানামুখী নিয়ন্ত্রণ থাকলে অনিয়ম ও দুর্নীতি বাড়ে। রাজধানীতে এক সেমিনারে কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশে কর্মসংস্থান মহা ঘাটতি ও বিনিয়োগ খরা চলছে। বলেন, ইশতেহারে যে প্রতিশ্রুতি দেয়া হয় তা বাস্তবায়নে কর্মপরিকল্পনা, অর্থ ও সক্ষমতা আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাংলাদেশের নীতি, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS। আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের যে সেমিনারে অর্থনীতি বিশেষজ্ঞরা বলেন, শিক্ষা খাতে বেহাল অবস্থা ও দক্ষ মানবসম্পদ তৈরি না হওয়া নেতিবাচক প্রভাব তৈরি করছে। বলে, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় নজর দিতে হবে। আমাদের শিক্ষা খাত সম্পূর্ণ একটা বেহাল অবস্থায় আছে। জীবিকা এবং কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে বড় চাহিদা, এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা, আমি বলবো, একটা এমপ্লয়মেন্ট ইমার্জেন্সি চলছে। এই সংস্কার, এই ঐক্যমত্য, অর্থনৈতিক ঐক্যমত্যকে বাস্তবায়ন করতে হলে রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ, এবং রাজনীতি যদি ঠিক না থাকে, অর্থনীতি আবার ঠিক থাকে না। সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অর্থনীতির গতিশীলতায় সবাইকে যুক্ত করতে হবে। রপ্তানি খাতের বহুমুখীকরণ ও সহায়তার আওতা বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, অর্থনীতিকে সুরক্ষা দিতে কাজ চলমান আছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমাদের স্লোগান, বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। আপনি মুখে বললে তো হবে না, স্কিল ডেভেলপমেন্টও পয়সা দিতে হবে, সব জায়গায় পয়সা দিতে হবে। এই বিনিয়োগটা আমরা করার জন্য প্রত্যয় আমরা দিয়েছি আপ টু 5% অন হেলথে, আপ টু 5% অফ স্বাস্থ্য সেবা, শিক্ষা খাতে। একটা হচ্ছে 1 কোটি এমপ্লয়মেন্টের কথা আমরা বলেছি 18 মাসে। নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু এই সমস্ত নীতি আমাদেরকে অর্থনৈতিকভাবে উন্নত হলেও আমরা আসলে সাস্টেন করতে পারবো না। এই জন্য এই সাহসী পরিকল্পনা নিতে হবে। আমাদের সবচেয়ে বড় বাধা আমি মনে করি মিশনের মধ্যে একটা আমাদের ট্যাক্স সিস্টেম ইজ কমপ্লিটলি ক্রুকেড ট্যাক্স সিস্টেম। এটা কোনো সিস্টেমই নেই। এইটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এটা নিচ্ছি এটাকে রেশনালাইজ করার জন্য। অর্থনীতির কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশনের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। স্কিল প্রবলেম সলভ করবে। আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি নয়, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোই গণ অভ্যুত্থান জনগণ থেকে ছিটকে পড়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলেই তাতে স্বাক্ষর করবে এনসিপি। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে জুলাই সনদের দাবি জানিয়ে আসলেও শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। শনিবার এ বিষয়ে তাদের অবস্থান জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির নেতারা। লিখিত বক্তব্যে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলে তাতে স্বাক্ষর করবে এনসিপি। গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিয়ে জাতীয় রাজনীতি থেকে পিছিয়ে পড়েনি এনসিপি, বরং যারা অংশ নিয়েছে তারাই গণ অভ্যুত্থান থেকে দূরে সরে এসেছে। অন্য যেই দলগুলা স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্কীয় সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল, আমরা এবার সেটা হতে দিব না। এ সময় জুলাই আহত যোদ্ধাদের ফেসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেন নাহিদ ইসলাম। হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী, যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে, তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক দেয়া নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানেরও সমালোচনা করেন এনসিপির নেতারা। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয়, তারা যদি গায়ের জোরে বা অন্য কারো প্রেসক্রিপশনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সরকার এবং জামায়াতের ছায়া থেকে বের হতে এনসিপি জুলাই সনদ সই করেনি বলে মনে করেন বিশ্লেষকেরা। দলটি শেষ পর্যন্ত সনদে সই করবে বলেও মনে করেন তারা। বলেন, রাজনৈতিক ইচ্ছা ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। ৭১-এর স্বাধীনতার ইশতেহারের মতো জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে পরবর্তী সংসদ অনুমোদন দেবে বলে আশা করেন তারা। রিপোর্ট ইমরুল কায়েসের। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে শুক্রবার সই হয়েছে জুলাই সনদ। বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল এতে সই করেছে, তবে সই করেনি এনসিপি সহ 4টি বাম দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়ে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে একমত হয়েছে। সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদ আগামীর গতিপথ নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। সনদে এনসিপির সই না করাকে কিছুটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তারা। মনে হয় একটা দিক লাভ হয়েছে এনসিপির, যে এনসিপির বিরুদ্ধে যে একটা ট্যাগিং ছিল, যে এই সরকারের একটা শ্যাডো, মানে তাদেরই সরকার, কিংবা জামাত ইসলামের সঙ্গে তাকে যে ট্যাগ করে দেওয়ার যে একটা একটা সন্দেহের সৃষ্টি কিংবা অভিযোগের অবস্থা তৈরি হয়েছিল, সেই দিক থেকে মনে হয় এনসিপি যদি এটা কাটিয়ে উঠে তার স্বকীয়তা অর্জন করতে পারে, এই দিকটাই কেবলমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে মনে হয়। সময় আছে তো এখনও, হয়তো সিগনেচার করবে না যে তা না, বাট এইটা তারা এখন রাজনৈতিক কাজে তারা ব্যবহার করতে পারে। জুলাই অভ্যুত্থানে একটি বড় একটি ভূমিকা পালন করেছে এখন যারা এনসিপি নেতৃত্ব দিচ্ছে। সো ওনাদের অনেক রাগ অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওনাদের দাবিগুলো যিনি এই জুলাই সনদ যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন যে আমরা 31 তারিখ পর্যন্ত তো এই কমিটি আছে। সো এটি বাস্তবায়নের জন্য যাদের আরও নতুন করে ইনক্লুড করা দরকার তারাও কিন্তু ইনক্লুড করতে পারবে। সো আমার মনে হয় না এটা কোনো ধরনের মতবিরোধ সৃষ্টি হবে, এটা দশা কেটে যাবে।
ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকাতে রাজনৈতিক দল এবং শীর্ষ নেতাদের ঐকান্তিক ইচ্ছাকে জরুরি বলছেন বিশ্লেষকরা। স্বৈরতন্ত্রের কথা কি কখনো কনস্টিটিউশনে থাকে? তাহলে এই বিষয়টা তো কনস্টিটিউশনে ধারণ করা হবে ভবিষ্যতে। রাজনৈতিক সদিচ্ছা না থাকে, জনগণের প্রতি যদি দায়বদ্ধতা তৈরি না হয়, তাহলে কেবলমাত্র এই সমস্ত চুক্তি দিয়ে, সাংবিধানিক খুব কঠোরতা দিয়ে আপনি এক ধরনের গণতন্ত্রহীনতা রোধ করবেন, এগুলো রোমান্টিক এক্সপেকটেশন। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারাই তো এটা স্বাক্ষর করেছে। সো তারা তো কমিটমেন্ট আছে, মানুষের কাছে একটা কমিটমেন্ট দেওয়া আছে, সেই কমিটমেন্ট ভঙ্গ করার দুঃসাহস কেউ দেখাবে বলে আমি মনে করি না। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল বের করেন শিক্ষকেরা। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ। শিক্ষক নেতারা বলেন 20% বাড়ি ভাড়ার দাবিতে অনড় থাকবেন তারা। এর আগে বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% ন্যূনতম 2000 টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলছেন এখন 10% দিতে হবে, সামনের বছর 10% দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। শনিবার বিকেলে বরিশাল নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে মতবিনিময় সভাটি হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে সমর্থকরা ভোট দিতে পারবেন। তিনি বলেন, বিগত সময়ের মতো কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। সিইসি আবারও বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। জুলাই সনদের উপর ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম নির্ভর করে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক ফ্যাসিস্টদের বিচার হবে। জুলাই সনদ হলেই যে বিচার প্রক্রিয়া দ্রুত হবে বা না হলে হবে না এমন কোনো বিষয় নেই। বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ অনেক পিছিয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এতে মানুষের রক্ত ও পঙ্গুত্বে অর্জিত জুলাই সনদ ব্যর্থ হতে পারে না বলে মনে করেন দেশের প্রধান আইন কর্মকর্তা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শনিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস কাজল বলেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করছে, তবে বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী সে সুযোগ নেই। তিনি আরও জানান, মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে তার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ঝিনাইদহ ৩ মহেশপুর কোটচাঁদপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় নির্বাচনী এলাকার উন্নয়নে নিজের ভাবনার কথা তুলে ধরেন। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, আসন ভিত্তিক নির্বাচন করা। বর্তমানে বাংলাদেশে আসন সংখ্যা ৩০০। সুতরাং নির্বাচন কমিশন সংবিধান মেনে নির্বাচন করবে ৩০০ আসনে। সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়ে জাতীয় সংসদ গঠিত হবে এবং যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে। এটা আমাদের সংবিধানের বিধান এবং আইনের বিধান। এর বাইরে পিআর পদ্ধতির কোনো সাংবিধানিক ভিত্তি আমাদের সংবিধান আইনে নেই। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না। জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার
পাটিকেল বাড়ি গ্রামের চান্দার বিলে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন। কুচক্রী মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ফণীন্দ্রনাথ বিশ্বাস। মেধার জয়যাত্রা যমুনা ব্যাংক শিরোনামে হয়ে গেল মেধাবী কিন্তু দরিদ্র, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। রাজধানীর রাওয়া কনভেনশন হলে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানটি হয়। 2024-25 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 পাওয়া দেশের বিভিন্ন অঞ্চলের 2 শতাধিক ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান রবিন রাজন শেখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকগণ এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রমাণ করে মেধা আর সুযোগ একসাথে মিললেই এগিয়ে যায় বাংলাদেশ। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের দরিনগুয়া কান্দাপাড়ায় গ্রামবাসীর যাতায়াতের জন্য পায়ে হাঁটার সেতু নির্মাণ করে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। গ্রামবাসীদের নিয়ে শনিবার তিনি সেতুর উদ্বোধন করেন। এ সময় তিনি সেতুর নিচে গভীর খাদে মাটি ভরাট করতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। পরে এক উঠান বৈঠকে প্রিন্স বলেন, বিএনপি সরকার বা বিরোধী যে অবস্থানেই থাকুক, বিপদে আপদে জনগণের পাশে থাকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে লুটপাট আর গুম খুনের মাধ্যমে দেশকে একটি আয়নাঘরে রূপান্তর করেছিল আওয়ামী লীগ সরকার। তারেক রহমানের নেতৃত্বে সেই ঘর ভেঙে দেওয়া হয়েছে। বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদে বিএনপির 31 দফা বাস্তবায়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর বিএনপির আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা নিয়ে উঠান বৈঠক হয়েছে। বিকেলে উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দল নেত্রী তানজিলা শিল্পী। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, 31 দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন, সম্ভাবনা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, আর পেছনে ফিরে তাকাতে হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা নিয়ে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে। নতুন বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা এবং পরবর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা নিয়ে ধারণা পেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেসি বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন। পঞ্চম গ্রেগরিয়ান ন্যাশনাল নলেজ ফিয়েস্তা 2025 শেষ হয়েছে আজ। শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধকে বিকশিত করার লক্ষ্যে পাঞ্জেরির সহযোগিতায় সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান কুইজ ক্লাব এই উৎসবের আয়োজন করে। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিডিডিআরবি এর নির্বাহী পরিচালক গ্রেগরিয়ান ডক্টর তাহমিদ আহমেদ। সভাপতিত্ব করেন ব্রাদার প্লাসিডস পিটার ডিবেরো। 2 দিন ব্যাপী এই উৎসবে 50টিরও বেশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে শুরু হলো শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা বিভাগের 20তম ব্যাচের শিক্ষার্থীদের শাশ্বত একাদশ শীর্ষক চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। সভাপতিত্ব করেন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ ই আলম। 6 দিন ব্যাপী এই শিল্প প্রদর্শনী চলবে 17 থেকে 22 অক্টোবর। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
রাজধানীর বিয়ন্ড বাফে পিঙ্ক সিটিতে ISC2 ঢাকা চ্যাপ্টারের আয়োজনে বার্ষিক সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মসূচি 2025 অনুষ্ঠান হয়েছে। এতে দেশের বিশিষ্ট তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষায় করণীয় দিকগুলো তুলে ধরেন। বিশেষজ্ঞরা বলেন, সাইবার নিরাপত্তা শুধু আইটি পেশাজীবীদের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকেরই এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি। অনুষ্ঠানটি বাংলাদেশের সাইবার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সারা বাংলাদেশের রিটেলারদের সাথে নিয়ে স্কয়ার লঞ্চ করলো সুপার মম সুপার প্যান্ট। লঞ্চিং অনুষ্ঠানে জানানো হয়, মায়েদের চাহিদার কথা মাথায় রেখে জাপানের সার্ভো টেকনোলজিতে সুপার মম সুপার প্যান্টস ডায়াপারটি সর্বোচ্চ শোষণ ক্ষমতা, লিকেজ প্রুফ ও আরামদায়ক হবে। নারায়ণগঞ্জ রূপসী ফ্যাক্টরিতে এর উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সহ স্কয়ার গ্রুপের তৃতীয় প্রজন্মের সদস্যরা। মিরসরাইয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 11টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রামের তরুণ নেতা জিয়াদ আমিন খান। সহায়তা হস্তান্তরের সময় জিয়াদ আমিন খান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে তিনি এসেছেন তারেক রহমানের পক্ষ হয়ে। সবসময় মিরসরাইবাসীর পাশে থাকবেন বলে জানান তিনি। মিরসরাই আসন থেকে বিএনপির মনোনয়ন পেলে তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলেও জানান। দেশের শিল্প ও জ্বালানি খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পান্না গ্রুপ আয়োজন করেছে পান্না চার্জ আপ কার্নিভাল ডিলার মিট 2025। শনিবার নরসিংদীর হেরিটেজ রিসোর্টে দিনব্যাপী এই অনুষ্ঠানটি হয়। উদ্বোধন করেন পান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। এ সময় গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিয়ান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার AK মহিবুল্লাহ, পান্না গ্রুপের অ্যাডভাইজার গোপাল চন্দ্র ঘোষ সহ অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিপণন নির্বাহী ও সারা দেশের ডিলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে নানা আয়োজন সহ বেস্ট ডিলার ও সেলস পারফর্মার সম্মাননা দেওয়া হয়। সব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও বিশেষ উপহার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের কৃতী খেলোয়াড়দের নিয়ে যাত্রা শুরু করলো জাতীয়তাবাদী ক্রীড়া দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করতেই সংগঠনটি গড়া হয়েছে। ফাইনালে হাতিরঝিলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাটারা থানা। মনির হোসেন খানের রিপোর্টে বিস্তারিত। গত বছর মিরপুর সিটি ক্লাব মাঠে শুরু হয়েছিল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান মাঠে পর্দা নামলো টুর্নামেন্টের। হাতিরঝিলকে হারিয়ে শিরোপা উঠল ভাটারার হাতে। ফাইনালের দিনে এসেছে আরো বড় ঘোষণা। বাংলাদেশে এই প্রথম কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী ক্রীড়া দল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যতে খেলাধুলা হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। দলীয়করণ মুক্ত করার জন্য তো এটা মানে তো সরাসরি তো বিএনপি করতে পারতো সবাই। বিএনপি করার প্রয়োজন তো নাই। যারা ক্রীড়াবিদ তাদেরকে তাদের জায়গায় রাখতে হবে এবং তাদের বিকাশের জন্য তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দিতে হবে এবং সেটা বিএনপি যদি ক্ষমতায় যায় তা নীতিগত যত সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত নিতে হবে। বিনিয়োগ যেখানে দরকার বিনিয়োগ করতে হবে। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দেয় লক্ষ্য বলে জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তাদের কোনো রাজনৈতিক কোনো কাজ নাই। তারা অ্যাবসলিউটলি রাজনীতির বাইরে থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলোয়াড়দেরকে সুসংগঠিত করে কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি নতুন মাত্রায় যোগ করতে পারি এবং সেই নতুন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। ক্রীড়া দলের মুখ্য আহ্বায়ক উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, সদস্য সচিব সাফজয়ী ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী, ক্রিকেটার ফুটবলার ছাড়াও কমিটিতে আছেন বিভিন্ন ডিসিপ্লিনের তারকা ক্রীড়াবিদরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি। শুভরাত্রি।